মাগো করে চিল চেঁচাচ্ছি, আমাকে বাঁচাও বলে বাইরের লোকগুলো দাঁড়িয়েছিল। ওরা আর কেউ এলো না। ওরা দেখলো যে ওইরকম করছে বলে তখন চুপ গিয়ে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়া বলছে আসুন এখানে বসুন বলে ওখানে ওরা চেয়ারেতে বসলো, আমরা দুজন মেঝেতে বসলো। মেয়ে যাই কথা বলছে মেয়েকে অমনি হুমকে মুখে মারতে যাচ্ছে। হ্যাঁ, ছুরি ধরেছে, এরম করে গলার কাছে ছুরি ধরেছে। থানায় গেছিলেন? হ্যাঁ, ডানকুনি থানায় আমরা গিয়েছিলাম। ওখান থেকে ঘুরে আসার পরে 1 সপ্তাহ পরে গিয়েছিলাম। তো ওনারা বললেন যেহেতু ওখানে এফআইআর একটা হয়ে গেছে, তো এখানে আর এফআইআর করা যাবে। জয় হিন্দ। এতদিন আমরা শুনে আসছিলাম নানা রকম জালিয়াতি, নানা রকম স্ক্যাম, ব্যাংকের স্ক্যাম, তারপর অনেক সময় SMS-এর স্ক্যাম, হোয়াটসঅ্যাপের স্ক্যাম, এরকম বিভিন্ন স্ক্যাম আমরা শুনে আসছিলাম। কিন্তু এই প্রথম আমি শুনলাম যে Shaadi.com-এর মধ্যেও স্ক্যাম হয়। কিরম স্ক্যাম এটা আমরা জেনে নেবো। আমাদের সঙ্গে দিদি আছেন, এনার সাথে আমরা কথা বলে পুরো জিনিসটা আমরা পুরো বুঝে নেবো। ভিডিওটা এন্ড অফ দেখবেন আপনারা। সবার প্রথমে দিদি আপনার নাম কি? সোমা ঘোষ। কিরমভাবে কি হলো? আসলে 2021 সালে আমি Shaadi.com-এ ম্যাট্রিমনি সাইটে একটা প্রোফাইল অন করি। সেখান থেকে বিভিন্ন রকম সকলকে রিকোয়েস্ট পাঠাতে থাকি। সেই জায়গা থেকে রাহুল রক্ষিত নামে একজন ছেলের সাথে আলাপ হয়, যার উড়িষ্যা সম্বলপুরে বাড়ি। ওখানে লেখা ছিল ও একটা কোম্পানি CEO, মানে নিজেকে কোটিপতি হিসেবে ওইখানে পরিচয় দিয়েছিল এবং লিখেছিল কলকাতায় শিফট করবে, কারণ আমার বিয়ের ইচ্ছা ছিল যে আমি কলকাতার মধ্যে থাকবো। তো যাই হোক, সেখান থেকে আলাপ হয়, পরিচিত হয়, দিয়ে বিয়ের কথাবার্তা চলে। ওনার কি পছন্দ, আমার কি পছন্দ, এসব নিয়ে কথাবার্তা হয়। তো বলা হয় যে 2021-এর এন্ডেই বিয়েটা হবে। এইভাবে কথাবার্তা চলে, কোনো ডিমান্ড নেই, কিছু নেই, হবে। তো ওনার কিছু প্রবলেম হয়, তো তখন বলে যে এরকম একটু টাকার প্রয়োজন হয়েছে, দিয়ে আমি প্রথমে হেল্প করি। তো প্রথমে হেল্প করার পর ও কিছুটা টাকা রিটার্ন করে। তারপরেই ও বলতে থাকে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে, ও কোটি টাকা ট্রানজ্যাকশন করেছে, তো সেই জন্য অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে। এই অ্যাকাউন্ট ফ্রিজের জন্য ও ক্যাশ টাকা ট্রানজ্যাকশন করতে পারছে না। এইভাবে ও আমার থেকে টাকা নিতে শুরু করে। আমি অল্প অল্প করে ওকে হেল্প করি। তারপরে ওর মেডিকেল ইস্যু হয়। লাস্টে তো মানে ক্যান্সার হয়েছে বলে, ওর ব্রঙ্কাইটিসের একটু সমস্যা রয়েছে, এটা ফ্যামিলিগত সমস্যা। তারপর শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, এইসব বলতে ও প্রচুর টাকা আমার থেকে নিতে থাকে। ফার্স্টের দিকেও কিছু টাকা রিটার্ন করেছিল, যার জন্য ওর প্রতি আমার একটা বিশ্বাস জন্মে গিয়েছিল। আর আমরা যখন বিয়ে করতে চলেছি, একটু হেল্প করলে সমস্যা নেই। দিয়ে তো ওরা বাড়িতেও এসেছিলো 2021-এর আগস্ট মাসে, ওদের ফ্যামিলিকে নিয়ে আমাদের বাড়ি দেখাশোনাও হয়েছিল এবং ডেট মোটামুটি একটা ফাইনাল হয়েছিল, ফিক্সড পুরো হয়নি যে 2021-এর এন্ডে অথবা 2022-এর ফার্স্টে বিয়েটা হতে পারে। দিয়ে এইভাবে ও প্রায় আমার থেকে 64 লাখ টাকা নিয়ে নেয়। 64 লাখ? 64 লাখ হিউজ অ্যামাউন্ট। আপনি কি করে দিয়ে দিলেন এত হিউজ অ্যামাউন্ট? প্রথমে তো এই 17,000 20,000 এরকমভাবে শুরু হয়। তারপরে ও বলতে থাকে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, আমাকে পেপার সাবমিট করতে হবে, RBI যেতে হবে, সেখানে 70,000, কখনো নানা রকম এক্সকিউজ। আমি বারবার বলতাম যে আজকে 70,000 লাগলো, আবার কালকে না, এরকম এই পেপারটা না করলে আমার জীবন শেষ হয়ে যাবে। আমাকে সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করতো। ব্যাপারটা হয়ে গেছে কি, তখন 3-4 মাসের ওপর হয়ে গেছে, একটা কথা বলতে বলতে ওর প্রতি একটা টান তো আমার চলে এসেছে। তো ওই জায়গাটা ও মিস ইউজ করেছে এবং দেখালো যে মার্চ মাসে ওর ইনকাম ট্যাক্সের কিছু সমস্যা, সেই সব দেখাতে শুরু করলে যে আমি অনেক দিন ট্যাক্স ভরিনি, আগে যে ট্যাক্সগুলো ভরিনি তার ওপর একটা এগেনস্টে আমার ওপর একটা সমস্যা হয়েছে। নানা রকম সমস্যা দেখিয়ে এমন কথা বলছে যেগুলোর কোনো আমিও অতটা ঠিকঠাক জানতাম না। নানা রকম সমস্যা দেখিয়ে ও শুধু টাকা নিতে থাকতো। এবার আমাকে বলা হয়েছিল যে আমার এই কাজটা মিটে যাক, মার্চে মিটে গেলে তুমি 2-1 মাসের ভিতরে আমার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে, তুমি ফেরত পেয়ে যাও, আমার অ্যাকাউন্টে টাকা আছে। বারবার এই কথাটা আমাকে বলতো, যার জন্য আমি ওকে হেল্প করতে আরও মানে উদ্যোগ নিয়েছি যে ঠিক আছে, ওর কাজটা মিটে গেলে ও আমাকে রিটার্ন করে দেবে। বাট ও যে এইভাবে আমাকে ফ্রড করছে, চিটিং করছে, আমি এইটা একবারও বুঝতে পারিনি। আপনি কি করেন যে এত টাকা আপনি কারোর পিছনে, একদিক থেকে তো বলা যায় এটা ইনভেস্ট করা, এত টাকা আপনি কাউকে ইনভেস্ট করেছেন, কি আপনি নিজে কি করেন? আমি অ্যাকচুয়ালি LIC এজেন্ট, ইন্স্যুরেন্সে রয়েছি 2010 সাল থেকে। ওখান থেকে আমার যা ইনকাম হতো সেটা তো সবই অনলাইনে আসতো। ওখান থেকে আমার পলিসি থেকে লোন আছে, আমি প্রচুর টাকার গোল্ড লোন নিয়েছি। আমার মায়ের মানে আমার ফ্যামিলির সমস্ত গোল্ড নিয়ে আমি লোন নিয়ে ওকে দিয়েছি এবং বিভিন্ন যে আমার যে পলিসি হোল্ডাররা রয়েছে, ওই পলিসি হোল্ডারের টাকা থেকেও আমি ওকে পে করেছি, যে ওর তো আর কিছুদিনের মধ্যে
এই কিছুদিন করতে করতে যে 2 বছর কিভাবে কেটে গেল আমি মানে নিজেও বুঝতে পারছি কোথাও কোথাও মনে হলো না যে আপনাকে বোকা বানাচ্ছে, বোকা বানিয়ে টাকা নিচ্ছে? একবার দুবার আমার খুব একটু মনে হয়েছিল যে না ও বোধহয় মিথ্যে বলছে, কিন্তু এমন কথা বলতো, বিভিন্ন রাজনীতি মহলের নাম বলতো, উড়িষ্যার যে সিএমের যিনি পাশে থাকেন ওনার নাম বলতেন। তো আমি এর জন্য ভাবতাম যে ও হয়তো ওই পর্যায়ে রয়েছে, ও হয়তো একটু বড় লেভেলের রয়েছে, যার জন্য ওর টাকা পয়সাটা এরকম জায়গায় ওর প্রয়োজন হচ্ছে। কিন্তু ও যে সম্পূর্ণ মিথ্যে বলছে এটা আমি বুঝতে পেরেছি 2023-এর আগস্টের পরে। অ্যামাউন্টটা তো এতটা, মানে 64 লাখ যখনই কেউ শুনবে তখনই সবার মনে একটা প্রশ্ন আসবে, এত টাকা কী করে এলো আপনার কাছে? তার জন্য তো আপনি পার্সোনাল লোন, গোল্ড লোন সবাই নিয়েছেন, হয়তো আপনি যারা প্রিমিয়ামের আছে তাদের টাকাগুলো হ্যাঁ, তাদের টাকা তো ইনভেস্ট করেছি, যার জন্য আমার আজ ভীষণ সমস্যার মধ্যে রয়েছে। বাড়িতে আসছে না, কিছু বলছেন? সবাই তো আসছে, ফোনে ভীষণ মানে ব্যস্ত করছে, আমি সকলকে বলছি আমার এই সমস্যা হয়েছে, কিন্তু কেউ শুনছে না। আমি মানে এত খারাপ পরিস্থিতিতে আছি যে আমি বলতে পারবো না। আমি দিন রাত আমার পুরো এক হয়ে যাচ্ছে, কন্টিনিউ ফোন আসছে, কন্টিনিউ লোকজন বাড়িতে আসছে, আমি ভীষণ বিপদের মধ্যে রয়েছি, প্রচণ্ড বিপদের মধ্যে। কোথাও মনে হয়নি আপনার যে Shaadi.com বেকার, আমি যেতে গেলাম, এর থেকে ভালো তো কোনো ভালো ছেলে খুঁজে বিয়ে করে নিলাম? Shaadi.com-এর জন্য আপনার এত টাকা একটা ফেসে রয়েছে। সেটা তো পরে মনে হয়েছে, প্রথম দিকে তো মনে হয়নি, কারণ বেঙ্গলি ম্যাট্রিমনি বা Shaadi.com এইসব সমস্ত জায়গা থেকে আমি অ্যাকাউন্ট বহুদিন ধরেই দেখছি, কিন্তু এইটার মধ্যে কিভাবে আমি ফেসে গেলাম আমি নিজেও বুঝতে পারছি না। এমনভাবে ওর সাথে জড়িয়ে পড়লাম যে টাকা পয়সা লেনদেন করে আমি সত্যি খুব ভুল করেছি। আমি মানে বুঝতে পারিনি যে ছেলেটা এরকম ফ্রড হবে। যেভাবে কথা বলতো, যেভাবে সব কিছু বলতো, খুব বিশ্বাস করেছিলাম। এখন কি পরিস্থিতি আপনার? এখন আমার পরিস্থিতি, খাওয়ার পয়সা নেই, এমন অবস্থা। আমি মানে ভিখারির থেকেও মানে পথের ভিখারি হয়ে গেছি। মানে সমস্ত যা সেভিংস ছিল আমার সমস্ত দিয়ে দিয়েছি। মানে লোকের থেকে বাইরে আমার প্রায় যতটা আমি টাকা দিয়েছি তার 90% টাকা হচ্ছে বাইরের, মানে লোন, মানে বিভিন্ন মানুষের থেকে টাকা নিয়েছি, পলিসির টাকা দিয়েছি, সমস্ত বেশিরভাগটাই পাবলিকের টাকা। আপনি কোনোদিন চেষ্টা করেননি গিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করা, বা ও আপনার ফোন ধরছে না এরকম? হ্যাঁ, এই তো রিসেন্টলি সেটাই হয়েছে। আগস্ট মাসের পর থেকে যখন ও আমাকে বারবার বলছিল যে আমি কিছু টাকা তোমাকে 8-10 লাখ টাকা আমি দেখছি ব্যবস্থা করে তোমাকে পাঠাচ্ছি, বারবার এরকম বললো। আমি সেই হিসেবে বললাম ঠিক আছে চলো দিয়ে দেবে, আমার তাহলে একটু সুবিধা হবে, কারণ ও আমার সমস্ত প্রবলেমটাই জানতো, আমি ওকে সমস্তই শেয়ার করেছি। ইভেন আমাকে বোঝাতো যে ঠিক আছে তোমাকে এইটুকু দেবো, তুমি অন্তত প্রিমিয়ামগুলো দাও, আস্তে আস্তে করে আমি করে দেবো। এইভাবে আমাকে আগস্ট মাসের শেষ থেকে কথা দিয়ে দে রাখলো না সেই কথা। রোজ বলছে আমি পাঠাচ্ছি, এর দিয়ে পাঠাচ্ছি, ওর দিয়ে পাঠাচ্ছি, আমার অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারবো না, অন্য অ্যাকাউন্ট থেকে আমি চেষ্টা করছি পাঠাচ্ছি, আমি এসে নালে দেখা করব, কিচ্ছু করলো না। শেষমেশ নভেম্বর মাসের এন্ডের দিকে 2 সপ্তাহ ধরে ফোন রিসিভ করছিল না। সেই সময় আমি তো আরও ভয় পেয়ে গেছি। গেছিলেন ওর? হ্যাঁ, ওর সোজা আমি আর আমার মা দুজনে মিলে সোজা ওর বাড়িতে চলে গেছিলাম। বাড়ির অ্যাড্রেস আমার কাছে ছিলই আগে থেকে। সোজা ওনার বাড়িতে গেলাম। ওনার বাড়িতে ওনার মা আর ও ছিল, দিদি ছিল না। তো ওনার বাড়িতে গিয়ে সোজা কথা বলতে গেলাম। তো সেই সময় তো আমাকে এত খারাপ ব্যবহার করেছে যে কি বলবো। আমি ওর বাড়িতে ঢুকেছি, আমাকে তুতোকারি করে প্রথমত কথা বলল, দ্বিতীয়ত আমার গলা টিপে ধরে, ঘাড় ধরে, আমি সিঁড়ির ওপরে উঠে গিয়েছিলাম। ও প্রথমে বলা হয়েছিল ও বাড়িতে নেই, কিন্তু আমি সিঁড়ির ওপরে উঠে গিয়ে আমি ওকে দেখেছিলাম, দেখেই আমি সিঁড়ির ওপর উঠেছিলাম। তো সেই সময় আমাকে ঘাড় ধরে পুরো ধাক্কা মেরে মারতে মারতে আমাকে বের করে দিয়েছে ওদের বাড়ি থেকে। ইভেন ওদের ছুরি পর্যন্ত আমার গলার সামনে ধরেছিল, বলেছে তোকে টাকা দেবো না, তুই কি করবি, যা করবি তুই করে নে, আমি তোকে টাকা ফেরত দেবো না। আমি আর আমার মা গিয়েছিলাম, আমার মাকেও যাতা কথা বলেছে, বিশেষ করে আমাকে বলেছে, আমাকে ধরে 3 বার ফেলে দিয়েছে, গলার সামনে পুরো ছুরি ধরেছে, আমাকে বলেছে তোকে গলার টুটি কেটে রেখে দেবো, তুই কি করবি, আমার এরকমভাবে বলেছে। আমরা তখন ওখান থেকে বেশি কথা ওদের সাথে বলিনি। ওর মা ছিল, ওর মা কোনো সাপোর্ট করলো না, শুধু ওর ছেলেকেই সাপোর্ট করছিল।
আমাদের কোনো সাপোর্ট করছিল না, আমাদের শুধু বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও, আমরা টাকা দেবো না। আর তারপরে লাস্টে আমরা ওদের বাড়ি থেকে আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ ও যে মুডে ছিল ও যা কিছু করে দিতে পারতো, যে মুডে ও ছিল, হয়তো আমাকে বা আমার মায়েরও ক্ষতি করে দিতে পারতো। আর আমরা দুজনেই গিয়েছিলাম, আমাদের সাথে আর কেউ ছিল না। তো ওখান থেকে সোজা আমরা সম্বলপুর টাউন থানায় যাই, এবার ওখানে গিয়ে থানায় এফআইআর লেখাই, এফআইআর কপি আছে। কতটা কোঅপারেট করেছে? থানা সেই দিনকে আমাদের খুব সাহায্য করেছে, কারণ আমরা যেহেতু অন্য রাজ্য থেকে গিয়েছিলাম, আমাদের খুব হেল্প করেছিল যে আপনারা বসুন, আপনাদের কোনো ভয় নেই, আপনাদের কোনো ক্ষতি হবে না। সেই দিন সত্যি খুব হেল্প করেছিল। ওখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া, যে আমার যা ইনজুরি হয়েছিল সেগুলো দেখানো সমস্ত করেছে, কিন্তু ওই ছেলেটিকে ধরতে পারেনি। সেই ছেলেটা রাহুলকে ওদের বাড়িতে যখন আমি যে কমপ্লেন লেখানোর পর যখন গেছে, ওকে ধরতে পারেনি, ও বাড়ি থেকে চলে গেছে। ইভেন 1 মাস হয়ে গেল, পুলিশ আর কোনো রেসপন্স কোন কথা হচ্ছে ওই অফিসারের সাথে ওইখানকার? অফিসারকে ফার্স্ট যখন এসেছিলাম তখন 2-1 বার ফোন রিসিভ করেছিলেন, উনি রিসিভ করছেন? এখন রিসিভ করছে না, কোনো রকম হেল্প করছে না। আর আমি বারবার জিজ্ঞাসা করছি, বাট এখন আর কোনো ওরা হেল্প করছে না। 1 মাসের উপর হয়ে গেল এখন। কোথাও না কোথাও লোকের সাবধান হয়ে যাওয়া উচিত যে একটা এরম অ্যাপ্লিকেশন থেকে এরম ফ্রড হতে পারে, স্ক্যাম হতে পারে। আপনি ভেবে নিন, এই রাজ্য থেকে নিজের দেওয়ার টাকা নিতে মানুষ গেছে, ওইখানে ওকে মারধর করা হচ্ছে, ছুরি গলায় ভেরানো হচ্ছে, মানে হয়তো অনেক সময় দেখা যাবে হয়তো মেরেই দিল আপনাকে, এরম হতেই পারে। মেরেই দিত। আমরা যদি তুমি এখানে আসো, ও তো মানে এদিকে চলে আসুন। এখানে আসো। ইনি দিদির মা হচ্ছেন, ইনিও গেছিলেন, আপনিও ছিলেন এখানে? আমিও ছিলাম। মেয়েকে যখন সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে এসছে, মেয়ে তো সিঁড়ি থেকে কাঁদতে কাঁদতে নামছে, ওকে উল্টে ফেলে দিল, আমাকে উল্টে ফেলে দিল। আমি তো বাবা গো মা গো করে চিল চেঁচাচ্ছি, আমাকে বাঁচাও বলে বাইরের লোকগুলো দাঁড়িয়েছিল। ওরা আর কেউ এলো না। ওরা দেখলো যে ওইরকম করছে বলে তখন চুপ গিয়ে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়া বলছে আসুন এখানে বসুন বলে ওখানে ওরা চেয়ারেতে বসলো, আমরা দুজন মেঝেতে বসলো। মেয়ে যাই কথা বলছে, মেয়েকে অমনি হুমকে মুখে মারতে যাচ্ছে। হ্যাঁ, ছুরি ধরেছে, এরম করে গলার কাছে ছুরি ধরেছে। এখানে থানায় গেছিলেন? হ্যাঁ, ডানকুনি থানায় আমরা গিয়েছিলাম। ওখান থেকে ঘুরে আসার পরে 1 সপ্তাহ পরে গিয়েছিলাম। তো ওনারা বললেন যেহেতু ওখানে এফআইআর একটা হয়ে গেছে, তো এখানে আর এফআইআর করা যাবে না। এফআইআর কপিটা আমি আপনাকে দেখাই সবার প্রথমে। এটা হচ্ছে সেই এফআইআর কপি। এই এফআইআর কপিটা দেখে নিন। সম্বলপুর, ওইখানে এই এফআইআরটা করা হয়েছে ছেলের নামে। আর হয়তো অনেক দিন কমাস হয়েছে, 1 মাস হয়ে গেল। 30 নভেম্বর 2023-এ আমরা এফআইআরটা করেছিলাম সম্বলপুর টাউন থানায়। কিন্তু এখন অবধি তো পুলিশ কোনো রকম মানে রেজাল্ট এনাদের ফোন করে জানায়নি যে আমরা ধরেছি। আরেকটা জিনিস আপনাকে দেখাই, যে ট্রানজ্যাকশানের যে ডিটেলসগুলো আছে, ওই পেজগুলো আপনাকে দেখাচ্ছি আমি। ওই ট্রানজ্যাকশানের পেজগুলো দেখাই, মানে এই যেগুলো দেখতে পাচ্ছেন না, এই দেখেন একটু সামনে আনো ক্যামেরাটা। এই পুরোটা ট্রানজ্যাকশান, মানে এত টাকা ওনাকে পাঠানো হয়েছে ওই ছেলেটাকে, দিদি পাঠিয়েছেন, সব ওনার ব্যাংক স্টেটমেন্ট আছে। এই পুরো খাতাটা দেখে নিন, এই দেখে নিন, এত বড় পিস্তা। হয়তো আমরা পড়াশোনা যখন বই স্কুলে যেতাম, এত বড় আমাদের প্রজেক্ট হতো, কিন্তু এখানে ইনি ট্রানজ্যাকশানের ডিটেলস আছে, এগুলো পুরো ভর্তি, এগুলো এত টাকা ইনি পাঠিয়েছেন। তারপর হয় মানে এইসব সিচুয়েশনে হলোটা কি, দেয়ার টাকা মানুষ নিতে গেছে না, তখনও মারধর খেতে হয়েছে। আমরা অনুরোধ করব উড়িষ্যা পুলিশের কাছে কি এই যে এফআইআরটা আছে, এই এফআইআরের ভিত্তিতে অন্তত ইনভেস্টিগেশনটা আরও মানে জোরে করা উচিত। আর যে মানে সাসপেক্ট আছে, যে ক্রাইম করেছে, না মারধর করেছে, না টাকা ফ্রড করেছে, তাকে তো অন্তত মানে অ্যারেস্ট করা উচিত। কেন একটা মহিলা এই রাজ্য থেকে ওই রাজ্য গেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা যাওয়া, আপনার নিজের একটা বয়স্ক মাকে নিয়ে, তার সাথে একটা মিসবিহেভ করা, মারধর করা, গলায় ছুরি ভেরানো, এটা সবাই জানে একটা বড় ক্রাইম। আর তারপর অন্য রাজ্য থেকে একটা রাজ্যে গিয়ে যখন আমি এফআইআর করবো না, পুলিশের দরকার যে আরও অ্যাক্টিভ হয়ে কাজ করুক। আর যে মানে আসামি আছে, যে ক্রাইম করেছে, তাকে অ্যারেস্ট করা উচিত। আর অ্যামাউন্টটা তো অল্প নয়, 2-4, 10,000, 5,000 থাকলে তো মানুষ নয় ছেড়ে দেয়। একটা হিউজ অ্যামাউন্ট, 64 lakhs, মানে একটা হিউজ অ্যামাউন্ট আমরা বলতে পারি। অনুরোধ থাকবে উড়িষ্যা পুলিশের কাছে, অন্তত এই কেসটাকে আপনারা ভালো করে দেখুন, মানে নিজের ভিত্তিতে সাজিয়ে, আর যে ক্রাইম করেছে, যে মারধর করেছে, তাকে অ্যারেস্ট করা উচিত। আপনার পুলিশের উপরে এখন কতটা কি ভরসা আছে উড়িষ্যা পুলিশের উপরে? আমি আর ভরসা করতে পারছি না, সত্যি বলছি, কারণ 1 মাসের উপর হয়ে গেল। পুলিশ স্টেশন থেকে ছেলেটির বাড়ি মাত্র 1-2 কিলোমিটারের ভিতরে, এইটুকুর মধ্যে ওই ছেলেটি চলে গেল। হ্যাঁ, এই টাইমের মধ্যে, অথচ ওনারা কিছু করতে পারছেন না। আমি আর ভরসা করতে পারছি না,
সত্যি ভরসা করতে পারছি না। আমরা অনেক সময় তো দেখলাম অনেক রকম জালিয়াতি হয় ব্যাংকের, এই দিক ওই দিক অনেক রকম। এই প্রথম এরকম একটা কেস দেখলাম যে Shaadi.comএও জালিয়াতি হয়। আর একটা মানে ছোটোখাটো অ্যামাউন্ট নয়, এত একটা হিউজ অ্যামাউন্ট। অনুরোধ থাকবে পুলিশ প্রশাসনের কাছে, উড়িষ্যা পুলিশের কাছে, অন্তত এই কেসটাকে একটু ভালো ভিত্তিতে দেখুন, আর যা রেজাল্ট হবে না অন্তত ফোন করে জানান। কেন একটা রাজ্য থেকে অন্য রাজ্যে তো বারবার যাওয়াটা তো সম্ভব হবে না, একটা টাকা খরচা হয়, তারপর একটা বয়স্ক মা আছে ওনাকে নিয়ে যাওয়া, আবার হয়তো উনি নিয়ে গেলেন মায়ের সাথে, আবার ওইখানে মারধর করলো, তখন তো পুলিশও সাপোর্ট করবে না। অনুরোধ থাকবে অন্তত এই কেসটাকে একটু ভালোভাবে দেখার দরকার আছে। মনে কি হচ্ছে, টাকাটা কি রিটার্ন পাবেন আপনি? আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না। যদি ঠিকমতো পুলিশরা কাজ করেন, যদি কোর্টে কেস ওঠে, তারপরেই এটা বোঝা যাবে। কারণ আমি না সত্যি এখন বুঝতে পারছি না কিছু। আপনি তো নিজেই একটা ভুক্তভোগী, কি মনে হয় Shaadi.com, ম্যাট্রোমনি এইসব জায়গাগুলোকে লোককে দেখে বিয়ে করা উচিত? এখন তো মনে হচ্ছে একদমই উচিত না। আমার মনে হয় কোনো পরিচিত কাছাকাছি কোনো ছেলে বা মেয়ের সাথে নিজে দেখে নিজে বুঝে কাছাকাছির মধ্যে করাই উচিত। তা বলে এটাও নয় যে দূরে মানুষের বিয়ে হচ্ছে না, বহুজনের ভালো হচ্ছে। একটু বুঝে নিয়ে এগোনো উচিত। একদমই মানে অন্ধের মতো বিশ্বাস করাটা একদমই উচিত না, যেটা আমি করেছি। অন্ধের মতোকে বিশ্বাস করেছি, যা বলেছে সেটাই বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা পুরোপুরি বিশ্বাস করাটা মনে হয় না ঠিক। একটু বুঝে শুনে এগোনোই উচিত। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে যে ঘটনা এনার সাথে ঘটেছে না, এই ঘটনার জন্য অন্যান্যর সাথে না ঘটে। আর তারপর পুলিশের কাছে বারবার অনুরোধ থাকবে, উড়িষ্যা পুলিশের কাছে, অন্তত এই কেসটাকে আরেকবার আপনি রিওপেন করে না ভালো করে ইনভেস্টিগেশন করুন। আর যে আসামি আছে, যে ক্রাইম করেছে, তাকে অন্তত অ্যারেস্ট করুন। আর এনার টাকা কিছু না কিছু তো অন্তত রিফান্ড করা দরকার। জয় হিন্দ।